শিক্ষার্থীবৃন্দ, আইসিটির ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডে দেখতেছো শিফট রেজিস্টার কাউন্টার। আজকের শিক্ষণফল হলো বুলিয়ান এলজেব্রার সাথে সম্পর্কযুক্ত ডিজিটাল ডিভাইস হিসেবে রিং কাউন্টারের কর্মপদ্ধতি বিশ্লেষণ করতে পারবে। আমরা শুরুতেই শিফট রেজিস্টার নিয়ে একটু কথা বলতে হয়। যে রেজিস্টার বাইনারি ডেটাকে ডানে বা বামে বা উভয় দিকে সরাতে পারে তাকে বলা হয় শিফট রেজিস্টার। শিফট রেজিস্টারে একগুচ্ছ ফ্লিপ ফ্লপ এমন ভাবে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত থাকে যে একটির আউটপুট অন্যটির ইনপুটের সাথে যুক্ত থাকে। এক্ষেত্রে ফ্লিপ ফ্লপ গুলোর মধ্যে একটা কমন ক্লক পালস থাকে, যা ফ্লিপ ফ্লপ গুলোকে একটা স্টেজ থেকে অপর স্টেজে শিফটের সূচনা করে। তাহলে শিফট রেজিস্টার কি তোমরা জানতে পারলে। এখন আমি বলবো শিফট রেজিস্টার কাউন্টার কি। এর উত্তরে বলা যায় যে কাউন্টারে সর্বশেষ ফ্লিপ ফ্লপের আউটপুট সর্বপ্রথম ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে ব্যবহৃত হয় তাকে শিফট রেজিস্টার কাউন্টার বলে। আমার কথা শুনতেছো তো তোমরা? জি স্যার, শোনা যায় স্যার। থ্যাংক ইউ। এই শিফট রেজিস্টার কাউন্টার দু ধরনের হতে পারে। একটি হলো রিং কাউন্টার, এর আরেকটা নাম আছে তোমাদের মনে রাখতে হবে। অন্য নাম হলো ওয়ান হট কাউন্টার, আর দ্বিতীয়টা হলো জনসন কাউন্টার। এটাকে টুইস্টেড রিং কাউন্টারও বলা হয়। আজকে আমরা আলোচনা করব শিফট রেজিস্টার কাউন্টারের একটা অংশ হিসেবে রিং কাউন্টার সম্পর্কে। এর নামকরণটা রিং কাউন্টার কেন হলো? আমি যখন সার্কিট অঙ্কন করব, স্টেট টেবিল আঁকবো, স্টেট ডায়াগ্রাম অঙ্কন করব, তখন তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। এরপরে শুরুতে বলতে হয় যে এই কাউন্টারের অ্যারেঞ্জমেন্ট বা বিন্যাসটা রিং এর মতোই, এই জন্য একে রিং কাউন্টার বলে। আমি আরেকটা কথা তোমাদেরকে না বললেই নয়। এই কাউন্টার সম্পর্কে জানার আগে বিভিন্ন ধরনের ফ্লিপ ফ্লপ সম্পর্কে তোমাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে। গত তারিখে আমরা আলোচনা করেছিলাম টি ফ্লিপ ফ্লপ নিয়ে। এই রিং কাউন্টারের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ডি ফ্লিপ ফ্লপ।
তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে এই ক্ষেত্রে ডি ফ্লিপ ফ্লপ কেন ব্যবহার করব? হ্যাঁ, এটার জবাবে বলা যায় যে ডি ফ্লিপ ফ্লপে যে ইনপুট দেয়া থাকে ক্লক প্রেস করার পরও সেটা আউটপুট হিসেবে অপরিবর্তিত থাকে। তাহলে ডি ফ্লিপ ফ্লপের বৈশিষ্ট্যটা কি? ডি ফ্লিপ ফ্লপের ইনপুট যদি 1 হয়, ক্লক প্রেস করার পর আউটপুট হবে 1। আবার বলছি, ডি ফ্লিপ ফ্লপের ইনপুট যদি 1 হয়, ক্লক প্রেস করার পর আউটপুট হবে 1। আর ডি ফ্লিপ ফ্লপে ইনপুট যদি 0 হয়, তাহলে ক্লক প্রেস করার পর আউটপুট হবে 0। অর্থাৎ ইনপুট ক্লক প্রেস করার পরও আউটপুট হিসেবে অপরিবর্তিত থাকে। আজকে আমরা ডি ফ্লিপ ফ্লপ ব্যবহার করে কিভাবে রিং কাউন্টারের সার্কিট অঙ্কন করা যায় তাই তোমাদের সামনে উপস্থাপন করব।
আমি 60টা ডি ফ্লিপ ফ্লপ নিয়ে একটা রিং কাউন্টারের সার্কিট অঙ্কন করলাম। দেখো এক্ষেত্রে 60টা ডি ফ্লিপ ফ্লপ D0, D1, D2, D3, D0 ইনপুট, D1 ইনপুট, D2 ইনপুট, D3 ইনপুট। আর এক্ষেত্রে Q0 বা Q0টা হলো আউটপুট, এক্ষেত্রে Q1 আউটপুট, এক্ষেত্রে Q2 আউটপুট, এক্ষেত্রে Q3 আউটপুট। এই 60টা ফ্লিপ ফ্লপ একটা কমন ক্লক পালসের সাথে যুক্ত। দেখো এক্ষেত্রে পজিটিভ ট্রানজিশন ঘটবে, এই যে আমি আপ অ্যারো দিয়ে রেখেছি। হ্যাঁ, 60টা ফ্লিপ ফ্লপে একই সাথে ক্লকের সাথে যুক্ত। এরপরে আরেকটা বিষয় খেয়াল করো, এখানে 3টা ফ্লিপ ফ্লপ ব্যবহৃত হচ্ছে ক্লিয়ার হিসেবে, আর এই ফ্লিপ ফ্লপটা ব্যবহৃত হচ্ছে প্রি সেট হিসেবে। প্রি সেটকে আমরা লিখলাম PR, PR সমান 0, দেন দ্য আউটপুট of the flip flop Q equal to 1, and when clear is equal to 0, then output Q is equal to 0। সেই হিসাবে আমি এখানে প্রিসেটের ভ্যালু পাচ্ছি এই ফ্লিপ ফ্লপে 1, এখানে 0, এখানে 0, এখানে 0। আর যেহেতু 60টায় ডি ফ্লিপ ফ্লপ, দেখো এক্ষেত্রে এই ফ্লিপ ফ্লপটার আউটপুট এই ফ্লিপ ফ্লপটার ইনপুট হিসেবে আসবে, আবার এই ফ্লিপ ফ্লপের আউটপুট এই ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে আসবে, আবার এই ফ্লিপ ফ্লপের আউটপুট এই ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে আসবে, আবার এই ফ্লিপ ফ্লপটার আউটপুট এখানে দেখো এই যে এখানে কানেকশন হয়েছে প্রথম ফ্লিপ ফ্লপের সাথে, এই যে এখানে এটা অনেকটা রিং এর মতোই। হ্যাঁ, সর্বশেষ ফ্লিপ ফ্লপের আউটপুট সর্বপ্রথম ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রিসেট এবং ক্লিয়ার এর দিক থেকে আমরা এখানে ভ্যালুটা পাচ্ছি 1 0 0 0। ডিসপ্লে বোর্ডে এখানে লিখলাম 1 0 0 0। তাহলে আমাদের এই যে রিং কাউন্টারের সার্কিটটা আমরা অঙ্কন করলাম, এই রিং কাউন্টারের কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো যদি তোমরা বুঝতে পারো বা মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। প্রথম বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি যে রিং কাউন্টার হলো একটা শিশু রেজিস্টার। বলবা যে শিশু রেজিস্টার এটা আবার কি? এটা হলো সিরিয়াল ইন সিরিয়াল আউট রেজিস্টার। হ্যাঁ, এর মানে হলো এক্ষেত্রে ইট সার্কুলেট সিঙ্গেল 1 or 0 bit around the ring। এরপরে আরেকটা বৈশিষ্ট্য হলো যে এই রিং কাউন্টারের স্টেট কয়টা হবে এটা তোমাদেরকে বুঝতে হবে। আমরা ইতিপূর্বের আলোচনায় অ্যাসিনক্রোনাস কাউন্টার নিয়ে যে কথা বলছিলাম সেই ক্ষেত্রে আমরা দেখিয়েছি যে ফ্লিপ ফ্লপ সংখ্যা যদি n হয় তাহলে
স্টেট টেবিলে আসবে 2 টু দি পাওয়ার n। হ্যাঁ, স্টেট হবে 2 টু দি পাওয়ার n। ফ্লিপ ফ্লপ যদি হয় n, অ্যাসিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে আমরা দেখেছি স্টেট হবে 2 টু দি পাওয়ার n। কিন্তু এই রিং কাউন্টারে এটার ব্যতিক্রম আছে। রিং কাউন্টারে ফ্লিপ ফ্লপ যদি n সংখ্যক হয় তাহলে স্টেট হবে n সংখ্যক। যদি n সংখ্যক হয়, ফ্লিপ ফ্লপের সংখ্যা যদি n সংখ্যক হয় তাহলে স্টেট হবে n সংখ্যক, 2 টু দি পাওয়ার n হবে না। 2 টু দি পাওয়ার n মানে কি, এক্ষেত্রে ধরো যে আমার অ্যাসিনক্রোনাস কাউন্টারে ফ্লিপ ফ্লপ যদি 3টা হতো তাহলে 2 কিউব মানে তখন লাইন আসতো কয়টা? 8টা। 8টা লাইন হতো। কিন্তু এই রিং কাউন্টারে আমার লাইন 8টা হবে না। হ্যাঁ, এখানে ফ্লিপ ফ্লপের সংখ্যা যত, স্টেট টেবিলের লাইন সংখ্যাও তত হবে। তার মানে কি, যদি এখানে ফ্লিপ ফ্লপ 3টা হয় তাহলে স্টেট হবে 3টা। ফ্লিপ ফ্লপ যেহেতু 4টা, এক্ষেত্রে স্টেট হবে 4টা। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা কথা তোমরা খেয়াল করো, অ্যাসিনক্রোনাস কাউন্টারে যেহেতু নাম্বার অফ স্টেট হবে 2 টু দি পাওয়ার কি নাম্বার অফ ফ্লিপ ফ্লপ, সেক্ষেত্রে ফ্লিপ ফ্লপ যদি 10টা হয় তাহলে স্টেট অনেকগুলো হয়ে যাবে না, 2 টু দি পাওয়ার 10, অনেকগুলো স্টেট চলে আসবে। কিন্তু এই রিং কাউন্টারে আমার স্টেট হবে নাম্বার অফ ফ্লিপ ফ্লপ। এক্ষেত্রে আমি বলতে পারি যে নাম্বার অফ স্টেট সমান নাম্বার অফ ফ্লিপ ফ্লপ ইউজড। ফ্লিপ ফ্লপ ইউজড। তাহলে দেখো যে এই রিং কাউন্টারের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ফ্লিপ ফ্লপের সংখ্যা যত হবে স্টেটের সংখ্যাও তত হবে। এই দিক থেকে আমরা যদি তুলনা করি তাহলে রিং কাউন্টারটা অ্যাসিনক্রোনাস কাউন্টারের চেয়ে অনেক বেশি ফাস্টার হবে, অনেক বেশি সুবিধাজনক হবে। হ্যাঁ, তোমাদেরকে তো বললামই যে অ্যাসিনক্রোনাসে যদি 10টা ফ্লিপ ফ্লপ হয় তাহলে আমার স্টেট কতগুলো চলে আসবে, কিন্তু এখানে 10টা ফ্লিপ ফ্লপ যদি হয় রিং কাউন্টারের ক্ষেত্রে স্টেট আসবে 10টা। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপরে তৃতীয় বৈশিষ্ট্য হলো, দেখো রিং কাউন্টারে সর্বশেষ ফ্লিপ ফ্লপের আউটপুটটা সর্বপ্রথম ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে ব্যবহৃত হয়। আমরা এটাকে বলতে পারি এমএসবি, এটাকে বলতে পারি এলএসবি। এটা হলো একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপরে আরেকটা কথা না বললেই নয় যে এক্ষেত্রে যে বিটগুলো থাকবে এর মধ্যে একটা মাত্র বিট হাই অবস্থায় থাকবে এবং এটা সকল ফ্লিপ ফ্লপের মধ্যে সার্কুলেট হবে। এই জন্য আমরা বলতে পারি যে ইন রিং কাউন্টার only one bit is high and it circulates among all flip flop. আর আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে এক্ষেত্রে ক্লকটা হবে পজিটিভ ট্রিগার্ড, আমি লিখে রেখেছি। আর আরো যে বৈশিষ্ট্যটা না বললে নয় সেটা হলো এক্ষেত্রে সবগুলা ফ্লিপ ফ্লপের সাথে একটা ক্লক পালস
যুক্ত থাকে। হ্যাঁ, যখন ক্লক ফ্রেশ করব সবগুলা ফ্লিপ ফ্লপ একই সাথে অ্যাক্টিভ হবে। তোমরা যারা আজকে ক্লাসে উপস্থিত হয়েছো, আমি যে কথাগুলো বলেছি এর মধ্যে তোমাদের কারো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে? কোথাও কোনো ডাউট আছে বলো তো? আমি এতক্ষণ পর্যন্ত কি আলোচনা করলাম? শিফট রেজিস্টার কি? শিফট রেজিস্টার কাউন্টার কাকে বলে? শিফট রেজিস্টার কাউন্টারের প্রকারভেদের মধ্যে একটা হলো রিং কাউন্টার। রিং কাউন্টারের অন্য নাম হলো ওয়ান হট কাউন্টার। এটা একদম মনে রাখবে। রিং কাউন্টার কেন বলা হয়? ডি ফ্লিপ ফ্লপ কেন আমরা এই ক্ষেত্রে ব্যবহার করি? হ্যাঁ, এরপরে আমাদের এই রিং কাউন্টারের বৈশিষ্ট্যগুলো কি কি? এই বৈশিষ্ট্যগুলো তোমাদের মনে রাখার খুব জরুরি। এখন আমি জানতে চাই যে তোমাদের কারো কোথাও বুঝতে কোনো ডাউট আছে? ডাউট থাকলে বলো তোমরা। খুব গুরুত্বপূর্ণ টপিক এগুলা তোমাদের জন্য। ফয়েজ, বুঝতে না অসুবিধা স্যার হচ্ছে? বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার বুঝা যাচ্ছে স্যার। থ্যাংক ইউ। এখন আমি স্টেট টেবিল বা সিকোয়েন্স টেবিলটা লিখবো। দেখো তোমরা এক্ষেত্রে এই কথাটা একটু খেয়াল করো, নাম্বার অফ স্টেট সমান নাম্বার অফ ফ্লিপ ফ্লপ ইউজ। ফ্লিপ ফ্লপ যদি 5টা হয় তাহলে স্টেটও হবে 5টা। ফ্লিপ ফ্লপ যদি 3টা হয় স্টেটও হবে 3টা। কিন্তু অ্যাসিনক্রোনাসে কি হতো? 2 টু দি পাওয়ার নাম্বার অফ ফ্লিপ ফ্লপ। এই টপিক গুলো তোমরা বুঝলে তোমাদের পরীক্ষার জন্য বা আইসিটির একটা গুরুত্বপূর্ণ টপিক হিসেবে তোমাদের জন্য ভবিষ্যতে এগুলো হেল্পফুল হবে। এখন সিকোয়েন্স বা স্টেট টেবিলটা কেমন হয় দেখো। আমি আরেকটা কথা তোমাদেরকে আবারও বলছি, একই কথা একাধিকবার বলে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, যে দেখো এই ফ্লিপ ফ্লপের আউটপুটটা এই ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে আসবে, এই ফ্লিপ ফ্লপের আউটপুট এই ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে আসবে। কেন? ডি ফ্লিপ ফ্লপ হিসেবে। ডি ফ্লিপ ফ্লপে এক্ষেত্রে আমরা যখন ক্লকটা প্রেস করব সেক্ষেত্রে আমাদের বিটগুলো একগর করে ডান দিকে সরে আসবে। হ্যাঁ, যেমন এক্ষেত্রে সর্বশেষ আছে কি 0। যখন আমি ক্লক ফ্রেশ করব তখন এটা এখানে ইনপুট হিসেবে চলে আসবে। আর এই আউটপুটটা এই 1টা চলে আসবে এখানে, এই 0টা চলে আসবে এখানে, এই 0টা চলে আসবে এখানে, একগর করে ডান দিকে সরে আসবে। তাহলে দেখো এখানে
প্রথমে দিচ্ছি ক্লক পালস, তারপরে আমার ইনপুট গুলো কি কি আছে এগুলো, হ্যাঁ, D0, D1, D2, D3, আর আউটপুট আছে কি Q0 বা Q0, Q1, Q2, Q3। এক্ষেত্রে আমি আউটপুট গুলা দিব Q3, Q2, Q1, Q0 অথবা Q0 বলা যায়। এক্ষেত্রে শুরুতে যে অবস্থান আছে যখন আমি ক্লক প্রেস করলাম না, হ্যাঁ, সেক্ষেত্রে আছে কি 1 0 0 0, দেখো 1 0 0 0 এই অবস্থানে আছে। এরপরে যখন আমি প্রথমবার ক্লক প্রেস করব তখন কি হয় দেখো, এই প্রথমবার ক্লক প্রেস করতেছি, দ্বিতীয়বার ক্লক প্রেস করতেছি, তৃতীয়বার এখানে আরেকটা ঘর বাড়াই, তোমাদের দেখো বুঝতে অসুবিধা হয় কিনা, লাস্টে আরেকটা লাইন টানতেছি। তাহলে আমি ক্লক প্রেস করার আগেই আমার আউটপুট গুলো ছিল এইভাবে 1 0 0 0। যেই মাত্র আমি প্রথমবার ক্লক প্রেস করলাম, করার সাথে সাথে দেখা যাবে কি এই আউটপুটটা চলে আসছে এখানে। তারপর এক্ষেত্রে এই আউটপুট কি আছে 1, হ্যাঁ, 1টা চলে আসবে এই ক্ষেত্রে, হ্যাঁ, তাহলে এখানে 1 এর জায়গা হয়ে যাবে কি 0, এখানে 1 এর জায়গা হবে তখন 0। এই 0টা এখানে এসে ইনপুট হিসেবে আসলো, ক্লক প্রেস করার সাথে সাথে এটা এখানে আউটপুট হিসেবে আসলো, তারপর এখানে হয়ে যাবে 1। ডান দিকে এক দৌড় করে সরিয়ে আসবে আর ওইদিকে 0 0 বসবে। তাহলে এক্ষেত্রে হলো 0 1 0 0। প্রথমবার ক্লক প্রেস করার পরে যে এই 0টা এক্ষেত্রে ইনপুট হিসেবে বসছে, হ্যাঁ, ইনপুট হিসেবে চলে আসছে এখানে, আসার পর এখানে এটা অবস্থান নিল 0, তারপরে এই 1টা আসছে এখানে, এই 0টা এখানে, এই 0টা এখানে, এইভাবে। দ্বিতীয়বার যখন আমি ক্লক প্রেস করব তখন কেমন হয় দেখো, যে তখন আবার এক ঘর করে ডান দিকে সরে আসবে। তাহলে কেমন হয়, এই 0, হ্যাঁ, তাহলে এই 0টা চলে আসবে এখানে, তারপর এই 1টা চলে আসবে এখানে, হ্যাঁ, এটা এখানে। দেখো যখন দ্বিতীয়বার ক্লক প্রেস করলাম তখন 0 এখানে আসলো, তারপরে এই 1 এখানে 0 ছিল, এই 0টা এখানে আসলো, 1টা এখানে আসলো, এই 0টা এখানে আসলো। তৃতীয়বার যখন আমি ক্লক প্রেস করব তখন কি হবে, যে এই ক্ষেত্রে যেটা লাস্ট আউটপুট হিসেবে আছে সেটা এখানে চলে আসবে ইনপুট হয়ে, ইনপুট হয়ে এসে সেটা এখানে অবস্থান নেবে। তার মানে কি 0, হ্যাঁ, এই 0টা আসবে এখানে, এই 0টা আসবে এখানে, এই 1টা আসবে এখানে, হ্যাঁ। তারপরে চতুর্থবার যখন আমি ক্লক প্রেস করব তখন কি হবে দেখো, তখন আবার দেখা যাবে কি এই 1টা, হ্যাঁ, এখানে ছিল, তো এখান থেকে এটা চলে আসবে প্রথম ফ্লিপ ফ্লপে, হ্যাঁ, এটা এখানে চলে আসবে, এই 0টা আসবে এখানে, এই 0টা আসবে এখানে, এই 0টা আসবে এখানে, হ্যাঁ। দেখো এটা যে এটা এখানে আসছে, এটা এখানে, এটা এখানে, এইভাবে এক ঘর করে ডান দিকে তারা সরে আসলো। এখন তোমরা এখানে লক্ষ্য করো যে আমি যে একটু আগে বলছি যে এক্ষেত্রে একটা বিটই হাই অবস্থায় থাকে। এই যে এক্ষেত্রে যে আমার যে বিটগুলো আছে এই বিটগুলোর মধ্যে একটা বিট হাই অবস্থায় আছে, বাকিগুলা হাই অবস্থায় নেই। এখানেও একটা হাই অবস্থা, এখানেও হাই অবস্থা, এখানেও তৃতীয়বার ক্লক প্রেস করলাম একটা হাই অবস্থায়। তাহলে এই ক্ষেত্রে এদের অবস্থানটা কি ডায়াগোনালে, কৌণিক ভাবে এরা অবস্থান করতেছে।
এটা হলো সিকোয়েন্স বা স্টেট টেবিল। এখন আমি স্টেট ডায়াগ্রামটা কেমন হয় সেটা তোমাদের দেখাচ্ছি। এই সার্কিট থেকে আর সিকোয়েন্স টেবিল থেকে আমরা স্টেট ডায়াগ্রামটা কি পাই? শুরুতে আমরা কি পেয়েছি? শুরুতে পেয়েছি আমরা 1,000,000 1,000,000 শুরুতে আমি এটা পেয়েছি। এরপর আমি কি পাচ্ছি? 0,1,0,0 0,1,0,0 এরপরে কি পাচ্ছি? 0,0,0,1 0,0,0,1 0,1,0,0 হ্যাঁ, না এখানে 0,0,1,0 হবে। 0,0,1,0 তারপর কি পাচ্ছি? 0,0,0,1 এই যে আমি এগুলা সিকোয়েন্স টেবিল থেকে এগুলা দেখে লিখে ফেলতেছি। তাহলে এখন দেখো 1,000,000 তারপরে 0,1,0,0 0,1,0,0 তারপর 0,0,1,0 তারপরে 0,0,0,1 এরপরে কি পাচ্ছি? আবার 1,000,000 আবার এখানে ফিরে আসছে। দেখো তো আমি আবারও বলছি, এখানে আমার ফ্লিপ ফ্লপ ছিল 60টা, ডি ফ্লিপ ফ্লপ 60টা ফ্লিপ ফ্লপ হওয়াতে এখানে আমার আমার স্টেট হলো 60টা। হ্যাঁ, এই 60টা স্টেটের মধ্যে দেখো আমি এখান থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করে এটাতে আসলাম, এটাতে আসলাম, এটাতে আসলাম, আবার এখান থেকে আমি এখানে আসতে হচ্ছে বাধ্য হয়ে। এই কারণে এটা হলো রিং কাউন্টার। হ্যাঁ, এটা যে লিখলাম এটাকে আমরা বলবো স্টেট ডায়াগ্রাম। এটা এইভাবে আসছে, আমি এই সিকোয়েন্স টেবিল থেকে এখানে এটা লিখলাম, এখানে অন্য কিছু লেখার কোনো সুযোগ নেই। তোমাদেরকে আবারও বলছি, আমাদের নির্ধারিত সময় পেরিয়ে গেলে তোমরা প্লিজ রিকানেক্ট করে নেবে। তাহলে আমরা আলোচনা করলাম যে সিকোয়েন্স টেবিল বা স্টেট টেবিলটা কিভাবে তৈরি করতে হয়, স্টেট ডায়াগ্রামটা কিভাবে তৈরি করতে হয়। এখন আমি আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা বলবো, এটা তোমাদের খুব খেয়াল করে বুঝতে হবে। আমার এগুলো হলো ক্লক পালস, আমি মনে করতে পারি এটা হলো আমার প্রথম ক্লক পালস, এটা দ্বিতীয় ক্লক পালস, এটা তৃতীয় ক্লক পালস, এটা চতুর্থ ক্লক পালস, এটা পঞ্চম ক্লক পালস। এরপরে দেখো এক্ষেত্রে আমার আউটপুট কয়টা? 4টা আউটপুট, Q3, Q2, Q1 আর Q0 বা Q0। তাহলে এখন আমাকে টাইমিং ডায়াগ্রাম বা ওয়েভ ডায়াগ্রামটা তৈরি করে দেখাতে হবে। কিভাবে এটা তৈরি করবে খেয়াল করো, এটা একটু বুঝের বিষয় আছে।
আমাদের ক্লকটা হবে পজিটিভ ট্রিগার। হ্যাঁ, এখানে পজিটিভ ট্রানজিশন ঘটবে। তাহলে এক্ষেত্রে আমি আপ অ্যারোটা দিয়ে রাখি। এখন দেখো এই যে সিকোয়েন্স টেবিলটা বা স্টেট টেবিলটা, এই ক্ষেত্রে শুরুতে কি ছিল, যখন আমি ক্লক প্রেস করলাম না সেই ক্ষেত্রে আমার Q3 এর অবস্থান ছিল কি আপে, হাইতে। হ্যাঁ, Q2 ছিল 0-তে, Q1 0-তে, Q0 0-তে। যখন আমি প্রথমবার ক্লকটা ফ্রেশ করলাম, হ্যাঁ, ক্লক কিভাবে ফ্রেশ করতে হয় একটু পরে আমি তোমাদেরকে এটা প্র্যাকটিক্যালি দেখাবো। হ্যাঁ, স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমরা এখন একটু বুঝে নাও। প্রথমবার ক্লক ফ্রেশ করার আগে এখানে আমি দেখতেছি যে আউটপুট Q3 আছে 1-এ, Q2 আছে 0-তে, Q1 আছে 0-তে, Q0 আছে 0-তে। এক্ষেত্রে আমি 1 দ্বারা বোঝাচ্ছি প্রথমবার ক্লক ফ্রেশ করা, 2 দ্বারা দ্বিতীয়বার ক্লক ফ্রেশ করা, 3 দ্বারা তৃতীয়বার ক্লক ফ্রেশ করা, আর 4 দ্বারা চতুর্থবার ক্লক ফ্রেশ করা। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে যখন আমি প্রথমবার ক্লকটা ফ্রেশ করব, করার প্রেক্ষিতে যে আমার আউটপুট Q3 1 থেকে 0-তে নেমে আসলো। এই 1 থেকে এটা 0-তে নেমে আসছে। 0-তে নেমে এটা চলমান থাকবে পরবর্তী ক্লক ফ্রেশ না করা পর্যন্ত। পরবর্তী ক্লক ফ্রেশ করলে তার অবস্থার পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে, এটা পরে দেখা যাবে। এরপরে আউটপুট Q2 এর অবস্থানটা কি? আউটপুট Q2 প্রথমবার ক্লক ফ্রেশ করার আগে ছিল 0-তে, অর্থাৎ ডাউনে। যখন আমি প্রথমবার ক্লকটা ফ্রেশ করলাম তখন এটা 0 থেকে আপের দিকে যাচ্ছে। 0 থেকে আপে যাওয়া মানে এটা এই 0 থেকে এটা আপে যাচ্ছে। দ্বিতীয়বার ক্লক ফ্রেশ না করা পর্যন্ত এটা কন্টিনিউ করবে। তারপরে আউটপুট Q1 এর অবস্থাটা কি? Q1 শুরুতেও ছিল 0-তে, ক্লক ফ্রেশ করার পরও 0-তে। হ্যাঁ, তাহলে এটার কোনো পরিবর্তন ঘটবে না। আবার Q0 এর অবস্থানটা কি দেখো, যে এটাও প্রথমবার ক্লক ফ্রেশ করার আগেও 0-তে ছিল, আবার ক্লক ফ্রেশ করার পরেও এখানে 0 আছে, 0-তেই আছে। তাহলে আমি এটা এখানে এইভাবে দেখাচ্ছি। এতটুকু পর্যন্ত তোমাদের বুঝতে কারো কোথাও কোনো ডাউট থাকলে আমাকে তোমরা ইজিলি বলতে পারো। কারো কোথাও অসুবিধা আছে? কেয়া গোস্বামী, বুঝতেছ? তোমাদের কথা শুনতে বা দেখতে কোনো অসুবিধা হলে আমাকে বলো। আর না স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ। এরপরে শুনো, আমি প্রথমবার তো ক্লক ফ্রেশ করলাম, হ্যাঁ, করার পর আমি এই যে দ্বিতীয় 2 লিখলাম, মানে কি দ্বিতীয়বার আমি ক্লকটা ফ্রেশ করব। দ্বিতীয়বার ক্লকটা ফ্রেশ করলে কি হয় দেখো, এখানে আমার Q3 এর অবস্থানটা কি? Q3 এর অবস্থানটা হলো, হ্যাঁ, দ্বিতীয়বারেও এই যে দ্বিতীয়বার এটা হলো ধরো সিপি। হ্যাঁ, দ্বিতীয়বার আমি ক্লক ফ্রেশ করছি, Q3 এর অবস্থানটা কি 0। এক্ষেত্রে এটা 0-তে থাকবে, তার মানে কি এটা ডাউনে আসবে। যে লেভেলে ছিল আগেও 0-তে ছিল, এখনো 0-তে আছে। তারপরে Q3 এর অবস্থানটা 0-তে, আবার Q2 এর অবস্থানটাও দেখো
আগে ছিল আপে, ওয়ানে ছিল, এখন ডাউনে চলে আসবে। ডাউনে আসা মানে কি দেখো, ডাউনে আসা মানে হলো এটা এইভাবে চলে আসবে নিচের দিকে। হ্যাঁ, এই ডাউন হয়ে গেল। হ্যাঁ, তারপরে পরবর্তী ক্লক প্রেস না করা পর্যন্ত এটা একটা অবস্থা থাকবে। এরপরে দেখো আমার Q1 এর অবস্থানটা কি। হ্যাঁ, Q1টা আগে ছিল ডাউন, এখন হয়ে গেছে আপে। তাহলে এক্ষেত্রে এটা হয়ে যাবে আপে। এই আপে আপে গিয়ে এটা পরবর্তী ক্লক প্রেস না করা পর্যন্ত একটা অবস্থানে থাকবে। আর Q0টা কি, আগেও ছিল ডাউনে, এখন এটা ডাউনে। হ্যাঁ, এটা এইভাবে থাকবে। তাহলে দ্বিতীয়বার ক্লক ফ্রেশ করা শেষ। এখন আমরা তৃতীয়বার ক্লক ফ্রেশ করব। তৃতীয়বার যখন ক্লকটা ফ্রেশ করব, দেখো আমার আউটপুট Q3 এর অবস্থাটা কি, 0। হ্যাঁ, আগেও ছিল 0, এখন 0, অর্থাৎ আগে যে অবস্থানে ছিল এখন একই লেভেলে থাকবে। তার মানে কি, এটা এখানে এইভাবে থাকবে। তারপরে Q2 এর অবস্থাটা কি, আগেও ছিল 0-তে, ডাউনে, এখন এটা 0 মানে ডাউনে থাকবে। তাহলে এটা এটা আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য দেখেছি। তারপর Q1 এর অবস্থাটা কি, তৃতীয়বারে যে আগে ছিল এটা আপে 1, পরে যখন তৃতীয়বার ক্লক প্রেস করলাম এটা ডাউনে নেমে আসবে। হ্যাঁ, তাহলে এখন এটা এই ডাউনে নেমে আসবে। এই ডাউনে নেমে এটা এই লেভেলে পরবর্তী ক্লক প্রেস না করা পর্যন্ত থাকবে। তারপরে Q0 এর অবস্থানটা কি দেখো, এটা আগে ছিল 0-তে, যে 0, তৃতীয়বার ক্লক প্রেস করার আগের অবস্থানটা তার 0 ছিল, কিন্তু তৃতীয়বার ক্লক প্রেস করার পর হয়ে গেল 1। তাহলে এখন এটা কি হবে, 1-এ যাবে। আমি এটা একটু নিচে করে লিখতে হয়। এটা মুছে ফেলতেছি জায়গার স্বল্পতায়। এতক্ষণ ছিল এটা ডাউনে, এখন এটা আপে যাবে। এই যে এটা আপে যাবে, এটা আপে গেল। আপে গিয়ে এটা এভাবে থাকবে। তাহলে 3বার ক্লক ফ্রেশ করা শেষ আমাদের। চতুর্থবার যখন ক্লক ফ্রেশ করব তখন আমাদের সিকোয়েন্স টেবিলে কি দেখে দেখো তো, যে Q3টা কিসে থাকবে, চতুর্থবার ক্লক ফ্রেশ করলে এই যে 1। হ্যাঁ, চতুর্থবার যখন আমি ক্লক ফ্রেশ করব আউটপুট Q3 হয়ে যাবে আপ, মানে হাই। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে এখানে এই আপ। আপ হয়ে ধরো এটা এইভাবে চলতে থাকবে, একটা লেভেলে থাকবে পরবর্তী ক্লক ফ্রেশ না করা পর্যন্ত। তারপরে Q2টা কি হবে, এটা লোতে থাকবে, যেভাবে ছিল সেইভাবে থাকবে। হ্যাঁ, এই Q2। তারপরে Q1 আগেও ছিল 0-তে, এখন এটা 0 অবস্থানে, এটা
এইভাবে থাকবে। আর Q0টা দেখো, Q0টা আগে ছিল আপে, হাইতে, এখন এটা চলে আসবে লোতে বা ডাউনে। তাহলে এটা এইদিকে নিচের দিকে চলে আসবে, এসে এটা এই অবস্থানে থাকবে। হ্যাঁ, এইভাবে আমরা যতবার ক্লক প্রেস করব আমাদের সিকোয়েন্স টেবিল অনুযায়ী এটা অগ্রসর হতে থাকবে। এখন তোমরা একটা বিষয় খেয়াল করো, এই টাইমিং ডায়াগ্রাম থেকে, এটা হলো টাইমিং ডায়াগ্রাম। এই টাইমিং ডায়াগ্রামে তোমরা দেখো এখানে হাইয়ের অবস্থানটা কি, Q3 যখন Q2 যখন আপ, তখন Q1 কি ডাউন। হ্যাঁ, অর্থাৎ আগেরটা যখন আপে থাকে ইমিডিয়েট পরেরটা তখন ডাউনে থাকে। হ্যাঁ, আবার ইমিডিয়েট পূর্বেরটা যদি দেখো, এখানে দেখো ইমিডিয়েট পূর্বেরটা এখানে ডাউন হইলো, ইমিডিয়েট পরের যেমন Q3 এখানে ডাউন, ওই মুহূর্তে Q2টা আপ। হ্যাঁ, Q2টা আপ হইলো। তাহলে এই জন্য আমরা বলতে পারি যে ইমিডিয়েট পূর্বেরটা 0 হইলে পরেরটা হয় 1। এখানে তোমরা দেখো এটা আপ, এটা ডাউন। হ্যাঁ, আবার এটা আপ, এগুলা ডাউন, আবার এগুলা আপ, এটা ডাউন। এইভাবে যে ইমিডিয়েট পূর্বেরটা যখন আপে থাকে তখন পরেরটা থাকে, সরি, পূর্বেরটা যখন ডাউনে থাকে পরেরটা তখন আপে থাকে। যেমন Q3টা এখানে ডাউন হইলো, Q2টা আপ হইলো, আবার Q2টা এখানে ডাউন হইলো, Q1টা আপ হইলো, আবার Q1টা এখানে ডাউন হইলো, Q0টা এখানে আপ হইলো। হ্যাঁ, আবার এক্ষেত্রে Q0টা ডাউন হইলো, Q3টা আপ হইলো। এইভাবে এটা কৌণিকভাবে আসতেছে। তাহলে আমরা ওয়েভ ডায়াগ্রাম বা টাইমিং ডায়াগ্রামটা নিয়ে যে আলোচনা করেছি, তোমাদের কোথাও কারো কোনো ডাউট আছে তাহলে বলো, তোমরা, কোনো অসুবিধা নেই। রাফি, বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে? না স্যার, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদের সময় আর কতক্ষণ আছে? আমি তোমাদের সাথে এই যে এতক্ষণ পর্যন্ত কথাগুলা বললাম, এই কথাগুলা বলার প্রেক্ষিতে এটা প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে এই সম্পর্কিত একটা ভিডিও তোমাদেরকে দেখাবো, যাতে করে তোমাদের এতক্ষণ পর্যন্ত তোমরা যে কনসেপ্টটা অর্জন করেছো, হ্যাঁ, প্র্যাকটিক্যাল রুমে, প্র্যাকটিক্যাল ক্লাসে, যাতে এটা তোমার চোখের সামনে দেখা যায়। এই প্রয়াস নিয়ে আমি এখন তোমাদেরকে একটা ভিডিও দেখাবো। তোমরা লক্ষ্য করো, So there's no other for that now. Anyway, here wire is used like data in, and there it goes straight to the top. Black wire for reset it, and pulls the data in again, and there it goes. So you can see that
that's where the ক্লক প্রেস করার সাথে সাথে কিভাবে ফ্লিপ ফ্লপ গুলার লাইটিং পরিবর্তন হচ্ছে তোমরা লক্ষ্য করো। নিচেরটা হলো ক্লক সিফি ক্লক ফালস, আর উপরের সাইডটা হলো সাইডটা ফ্লিপ ফ্লপ। লাইট তাহলে ভিডিওটা দেখে তোমাদের কারো কোথাও বুঝতে অসুবিধা হয়েছে? নুহা, ভিডিওটা দেখে কোথাও বুঝতে অসুবিধা হয়েছে তোমাদের? না স্যার। আচ্ছা, আরেকবার দেখবে তোমরা ভিডিওটা? আবার দেখাবো নাকি বুঝে গেছো? আচ্ছা, আমার মনে হয় আবার দেখানোই ভালো। দেখো, so plug in power supply and now we're এটা হলো এই ক্ষেত্রে ক্লক, হ্যাঁ, এগুলো হলো ফ্লিপ ফ্লপ। একটা, এটা হলো দ্বিতীয়, এটা তৃতীয়, হ্যাঁ, they are এই on. They're এই সাইডটা ফ্লিপ ফ্লপ। other stuff, other or that now. Anyway, here, my wire is so I get data in, and there it goes. There's the black wire or set it. Goes data in again, and there it goes. So you can see that each is all converted out, but that's where the now one first thing not lit up because I'm going to so yeah see new video yeah. There you go. নিচে দুটো আইসি লাগানো আছে, প্রতিটা আইসিতে এক্ষেত্রে দুটো করে ফ্লিপ ফ্লপ যুক্ত থাকে। তাহলে আজকে আমরা রিং কাউন্টার সম্পর্কে যে আলোচনাটা করেছি, আমার বিশ্বাস তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। এরপরও তোমাদের যদি বুঝতে কোথাও তোমরা ডাউট ফিল করো, আমি অতীতের মতোই এই ভিডিওগুলোকে আমাদের কলেজের পেজে আপলোড করে দেব, তোমরা সেখান থেকে পুনরায় দেখে নিতে পারো। তারপরে বুঝতে যদি কোথাও কোনো অসুবিধা হয় আমাকে তোমরা জানাবে, আমি পুনরায় বুঝিয়ে দেব। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকো। তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।